আসসালামু আলাইকুম। আমি রোকসানা আঁখি। আমার চ্যানেল আঁখির থট থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা বিরিয়ানির রেসিপি দেখাবো, যেটা গতানুগতিক বিরিয়ানি থেকে সম্পূর্ণ আলাদা। এবং এই বিরিয়ানিটা সেদ্ধ চাল দিয়ে তৈরি করা হয়। বাংলাদেশের আর কোনো জেলাতেই এই বিরিয়ানিটা বানানো হয় না। এটাকে চিটাগংয়ে ওরসের বিরিয়ানি বা আখনি বিরিয়ানিও বলা হয়। তো এখানে আমি তার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। কি মশলা, কতটুকু, সেটার একটা রেসিপি আমি পরবর্তীতে আপলোড করে দিব। আশা করি ওটাও আপনারা দেখবেন। আর মশলাটা আমার প্রায় হয়ে গেছে। চেষ্টা করবেন মশলাটা যাতে একেবারেই ভালোভাবে পাউডার হয়, এতে করে বিরিয়ানিটার স্বাদটা ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটার মশলাটা একদম তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা পাতিলে পেঁয়াজ কিছু এবং তাতে সরিষার তেল আধা কাপ এবং সয়াবিন তেল আধা কাপ দিলাম। এই বিরিয়ানিটা মূলত সরিষার তেল দিয়ে তৈরি করা হয়, যার কারণে আমি সরিষার তেল দিয়েছি, তাতে টেস্টটা খুব ভালো আসে। আমি এখন সয়াবিন তেলটাও অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো, যাতে পেঁয়াজটা কোনোভাবেই পুড়ে না যায়। জাস্ট একটু হালকা নরম হয়ে আসলেই আমি এই মশলাগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি খুব ঘন ঘন বিরিয়ানিটা পেঁয়াজটা লাড়ছি, কারণ হচ্ছে এই বিরিয়ানিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে নাড়তে হবে, যাতে কোনোভাবেই পোড়া না লাগে। যদি পোড়া লেগে যায় তাহলে বিরিয়ানিটার স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন যাতে বিরিয়ানিটা কোনোভাবে নিচে দিয়ে পোড়া না লাগে। এখন আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বাটাটা আমরা পরে অ্যাড করব, যেটা আমি দেখিয়ে দেবো অবশ্যই। এখন আমি আর একটু মশলাগুলা নাড়ছি। চেষ্টা করবেন সবগুলো মশলা দেওয়ার পর বারবার করে নাড়ার, এতে করে পোড়া লাগার সম্ভাবনা কমে যায়। এখানে আমি গুঁড়া মরিচ দিচ্ছি স্বাদ অনুযায়ী। যেহেতু বিরিয়ানিটা একটু ঝাল ঝাল খায়, তাই একটু বেশি দিচ্ছি। তবে যেহেতু কাঁচামরিচ দিব, তাই একটু সতর্ক হয়ে আপনারা যেরকম ঝাল খান সেরকম করেই দিবেন। তো এবার আমি তাতে হলুদ, ধনে, মরিচ, তারপর বিরিয়ানির মশলাটাও একসাথে দিয়ে দিব। আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো। এখানে আমার গুঁড়া মশলাগুলা প্রায় দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটা দেওয়ার পর আরেকটু নাড়া দিব, যাতে আমি এখানে মরিচ আরেকটু দিয়েছিলাম। যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই, তাই একটু মরিচ দিয়েছি। তো এখন আমার মশলাগুলো প্রায় দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাগুলোকে আরেকটু ভালোভাবে নেড়ে দেব। মশলাগুলো যখন ভালো করে নাড়া হবে, তখন আমি পেঁয়াজের বাটাটা দিচ্ছি। এতে করে হবে কি, মানে পেঁয়াজটা মশলাটা একটু ঠিক হবে। মূলত পেঁয়াজ বাটাটা দিচ্ছি আমি মশলাটা যাতে একটু ঘন হয়, কারণ ঘন হলে খেতেও ভালো লাগে। আপনারা চাইলে এই জিনিসটি স্কিপ করে ফেলতে পারেন, কিন্তু দিলে ভালো। এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে নাড়ছি। আপনারা হয়তো খেয়াল করছেন যে আমি প্রত্যেকটা মশলা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। এতে করে পোড়া লাগার সম্ভাবনা কমে যায় এবং মশলাটাও ভালোভাবে কষানো হয়। তো এই বিরিয়ানির ক্ষেত্রে মশলাটা যত ভালো কষানো হবে, খেতেও ততটা ভালোই লাগবে। এখন আমি 10-12টা কাঁচামরিচ এরকম আস্ত দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি আরও কাঁচামরিচ অ্যাড করব, কিন্তু এই কাঁচামরিচটা আমি দিচ্ছি ফ্লেভারের জন্য। এই বিরিয়ানির অন্যতম একটি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যে কাঁচামরিচ। তাই আপনারা চেষ্টা করবেন ফ্রেশ এবং কম ঝালযুক্ত কাঁচামরিচ দিতে, এতে করে বিরিয়ানির ঘ্রাণটা খুব ভালো আসবে। তো মশলাগুলো ভালো করে কষানোর পর আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কেজি মাংস দিচ্ছি। আপনারা আপনাদের অনুমানে দিবেন। মাংসগুলা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব, কিন্তু এ পর্যায়ে দেখবেন যাতে পানি অ্যাড না করা হয়, কারণ মাংস থেকে এমনিতেই কিছু পানি উঠবে। আর অল্প জালে
পুরো মাংসটাকে সেদ্ধ করার চেষ্টা করবেন পানি না দিয়ে। এতে করে হবে কি, মাংসর যে ফ্লেভারটা সেটা ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। তো এখন আমি ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পর আমি আবার নাড়বো, দেখবেন এটা থেকে মাংস থেকেই কিছুটা পানি বের হবে। আর অবশ্যই ঘন ঘন নাড়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আপনি বিরিয়ানিটা যত নাড়বেন বিরিয়ানির স্বাদটা ততই ভালো হবে আর পোড়া লাগবে না। আর এক্ষেত্রে একটা টিপস দিয়ে রাখি, আপনারা চেষ্টা করবেন যে মোটা পাত্র দেখে বিরিয়ানিটা রান্না করার, এতে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি কমে যায়। আমি এই পাত্রটাকে আবার ঢেকে দিয়েছি যাতে করে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়। এ পর্যায়ে আপনারা দেখবেন যে যাতে কোনোভাবেই মাংসটা পাতিলের সাথে পোড়া লেগে না যায়, সেজন্য ঘন ঘন নাড়বেন। এখন আমি কিছু নারকেল আর কিছু বাদাম বাটা অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার মাংসটা প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। 60% সেদ্ধ হওয়ার পরেই আমি বাদাম আর নারকেলটা দিয়েছি। আমি এখন এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। আপনারা আপনাদের সেদ্ধটা কতটুকু হবে সেটার উপরে নির্ভর করবে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। এখন আলুটা যতক্ষণ সময় সেদ্ধ হবে ঠিক ততক্ষণ সময় আমি মাংসটা সেদ্ধ করব। মানে আমার এ পর্যায়ে আমার মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। বাকিটা আলুর সাথে হবে এবং সেদ্ধ চালের সাথে হবে। তো এই ক্ষেত্রে আমি খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। আর আমার চুলার আঁচটা একদমই মিডিয়াম ছিল, যাতে করে কোনোভাবেই পোড়া লেগে না যায়। আমি ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব। এক্ষেত্রে যদি আপনাদের কিছুটা পানি দিতে হয় তাহলে আপনারা কিছুটা পানি অ্যাড করে নেবেন। আমার পানি দিতে হয়নি। যদি আপনাদের মনে হয় ফ্রিজের মাংস দিয়ে রান্না করছেন তাহলে একটু পানি দিবেন, কারণ ফ্রিজের মাংস সেদ্ধ হতে একটু দেরি হয়। তো এখানে একদম চিকন পিওর সেদ্ধ চালটা আমি ধুয়ে মাংসের সাথে দিয়ে দিচ্ছি। আপনারা ভালো করে হয়তো দেখতে পাচ্ছেন। আর চেষ্টা করবেন চালটা যাতে একদম চিকন আর পিওর সিদ্ধ হয়। তো এই পর্যায়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে দিচ্ছি। এই পর্যায়টা কিন্তু খুব সেন্সিটিভ, আপনারা খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটা নেড়ে দিচ্ছি যাতে এটা লেগে না যায়। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে চালটা, তখন আমি পানি অ্যাড করব। আর পানি কতটুকু অ্যাড করব সেটাও বলে দেব। এখন আমি কিছু কাঁচামরিচ আর পুদিনা পাতা আর ধনেপাতা একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। যেটা বলছিলাম যে এই বিরিয়ানির সবচেয়ে মূল এবং সেন্সিটিভ জিনিস হচ্ছে যে পানিটা। চাল যে পরিমাণে দিবেন তার অর্ধেক পানি দিবেন সেদ্ধ চালের। আর পানি প্রথম পর্যায়ে যদি আন্দাজ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে পানি একটু কম দিলেও সমস্যা নেই। যখন আপনি দমে দিবেন তখন একটু পানি ছিটে তারপরে দমে দিতে পারবেন। তো আমি আমার পরিমাণ মতো পানি দিব। এই ক্ষেত্রে আমি আন্দাজটা করেছি আমাদের মা চাচিরা যেভাবে আন্দাজ করতো, আঙ্গুলের গিঁট দিয়ে পানিটা আন্দাজ করতো। তো আমিও করে নিলাম। আমার মনে হয়েছে যে পানি হয়তো আরেকটু লাগবে। তো এক্ষেত্রে আমি আরেকটু পানি অ্যাড করে দিয়েছি আর খুব ভালোভাবে এটাকে নেড়ে দিয়েছি যাতে লেগে না যায়। তো ওদিকে কিন্তু আপনার চুলার তাপটা খুব একটা বেশি থাকবে না, মিডিয়াম টু হাই থাকবে। তো কিছুক্ষণ পর 10 মিনিট পর আমি ঢাকনাটা উল্টিয়ে দেখলাম যে পানিটা অনেকটা লাগোয়া হয়ে আসছে। তো এক্ষেত্রে উল্টে আমি দমে দিয়ে দেব। তো দমে দেওয়ার জন্য আমি ঘি আর গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে দিব। গোলাপ জল না দিলেও সমস্যা নেই, তবে চেষ্টা করবেন অবশ্যই কেওড়া জলটা দিতে। আমি মাংসটাকে আরেকটু ভাতটাকে আরেকটু নাড়া দিলাম। এখন আমি ঘি দিচ্ছি। ঘিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যে সেদ্ধ চাল তো ঘিটা মানে তত একটা বোঝা যাবে না। আতপ চাল হলে বোঝা যেত।
ওদিকে পানি অনেকটা শুকিয়ে আছে এবং যে পানিটা থাকবে সেটা দমে টেনে যাবে। আর দমে দিলে অবশ্যই একটা মোটা তাওয়ার উপরে পাতিলটা রাখার চেষ্টা করবেন এবং আরেকটু নাড়া দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে উপরে কিছু একটা দিয়ে রাখবেন। আর চুলার তাপটাও কেমন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। চুলার তাপটা ঠিক এরকম থাকবে, মানে এর থেকে কমালে চুলাটা নিভে যাবে তেমন। আমি প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি। 20 মিনিট পর এর মধ্যে আমি একবার নেড়ে দিয়েছিলাম এবং এটা হচ্ছে আমার ফাইনাল লুক বিরিয়ানির। বিরিয়ানিটা আসলে কতটা মজা, আপনারা যদি এটা টেস্ট না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি সবাইকে বলবো একবারের জন্য হলেও এই বিরিয়ানিটা চেষ্টা করবেন রান্না করার। একটু সময় বেশি লাগলেও অসম্ভব মজা। আমি শিওর যে অন্যান্য যে কোনো বিরিয়ানি থেকে এই বিরিয়ানিটা আপনাদেরকে একদম একটা ভাইব দিবে। এত টেস্টি এই বিরিয়ানিটা। এখন আমার বিরিয়ানিটা প্রায় শেষ। আমি এখন এটাকে নামিয়ে ফেলেছি এবং আমি আরেকটা পাত্রে এই বিরিয়ানিটা রান্না করেছিলাম একই সাথে, সেটা হয়তো একটু করে দেখা গিয়েছে। তো এই